ফ্লোর প্রাইসের মতো বিএসইসির বিভিন্ন হঠকারী সিদ্ধান্তে গত 10 বছরে শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিএসইর চেয়ারম্যান বলেন, ভালো কোম্পানি না আসায় বাজার ছেড়েছেন অর্ধেক বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগও 1/ভাগের নিচে নেমেছে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে কারসাজি, প্লেসমেন্ট শেয়ার ও জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা, যা উঠে আসে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদনে। বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রভাবে দুর্বল কোম্পানি বাজারে আনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে স্টেক হোল্ডারদের নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ডিএসইর চেয়ারম্যান। অতীতে যেভাবে বিসেক থেকে তাদের যে আওতা বহির্ভূত জায়গায় ডিএসইকে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে, সেইটা উনারা আর করবেন না। দুর্বল 22টি কোম্পানির আইপিও বাজারে আনতে নিষেধ করা হলেও তা গত কমিশন অনুমোদন করে বলেও অভিযোগ ডিএসইর পরিচালকদের। গত 15 বছরের দুঃশাসন যে সকল আইপিও দেখেছেন, আমরা 18-19 বোর্ডে যেভাবে আইপিওগুলো আটকানোর চেষ্টা করেছিলাম, 22টি আইপিওকে ঢাকা স্টক এক্সচেঞ্জ না বলার দুঃসাহস দেখেছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে ডিএসইর নতুন বোর্ড। জাঙ্ক শেয়ার থেকে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি পরিত্রাণ পাওয়া কখনোই সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি যে কিছুটা যদি সহনশীল পর্যায়ে না আনতে পারি তাহলে পাবলিক কনফিডেন্স ফিরিয়ে আনাটা খুব একটা ডিফিকাল্ট কেস হবে। 12টা স্পেসিফিক ঘটনা নিয়ে তদন্ত করছে এবং সেখানে যদি ইন্টারনাল কেউ থেকে থাকে, সেটা বিসেকে থাকুক বা ডিএসইতে থাকুক বা মার্কেট মিডিয়ারের মধ্যে কেউ থাকুক, তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। আইপিও প্রক্রিয়া সহজ ও ডিজিটালাইজেশন করতে বিএসইসির সাথে আলোচনা এগিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতেও কাজ করছে ডিএসই। আইপিও হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইএক্স সূচক বেড়েছে 9.34 পয়েন্ট, লেনদেন 324 কোটি টাকা। এ সময় 39 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রামের সার্বিক সূচক কমেছে 20.39 পয়েন্ট, লেনদেন 7 কোটি 39 লাখ টাকা। বৃহস্পতিবার ঢাকা শেয়ার বাজারের লেনদেন শুরু হয় ইতিবাচক অবস্থান থেকেই। মাত্র 35 মিনিটে প্রধান সূচক পারে 18 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে সূচক বেড়েছে 9.43 পয়েন্ট, অবস্থান করছে 5194 পয়েন্টে। এ সময় ডিএসইতে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয়েছে 324 কোটি 3 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 17 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 157টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 87টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে গ্রামীণ ফোন, দ্বিতীয় খান ব্রাদার্স এবং তৃতীয় অবস্থানে আছে ফাইন ফুডস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে খান ব্রাদার্স, দ্বিতীয় HR টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে আছে ড্যাফোডিল কম্পিউটার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 20.39 পয়েন্ট, লেনদেন হয়েছে 7 কোটি 39 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ হাসিনার দুর্নীতি খুঁজতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া এস আলম, বসুন্ধরা সহ শীর্ষ 10 ব্যবসা প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে 3100 কোটি টাকার অবৈধ লেনদেন ও 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ভ্যাট বাড়ানোর পরিকল্পনা থেকে সরকার সরে না এলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছে মালিকরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। এ সময় রাজস্ব আদায়ে এনবিআরের হয়রানি বন্ধেরও দাবি জানান রেস্তোরাঁ মালিকরা।
বাড়তি রাজস্ব আদায়ে পোশাকের শোরুম, বিমান টিকিট, হোটেল, রেস্তোরাঁ সহ ৪৩ পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রেস্তোরাঁ মালিক সমিতি। সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, আইএমএফের শর্ত পূরণে ভ্যাট বাড়ানো হলে ক্ষতিগ্রস্ত হবে ছোট উদ্যোক্তারা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। তাই রেস্তোরাঁয় ভ্যাটের হার ৫% করার দাবি করেন ব্যবসায়ীরা। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁসমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। নিবন্ধিত হোটেল রেস্তোরাঁ সরকারকে কর দিলেও দিচ্ছে না রাস্তার খাবারের দোকানগুলো। রাজস্ব বাড়াতে সব ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার দাবি জানান হোটেল মালিকরা। সংবাদ সম্মেলনে ভ্যাট আদায়ে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধেরও দাবি জানান হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা। যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা যেটা বয়সের কারণে হোক, যে কথা প্র্যাকটিক্যাল কারণে হোক, তারা হয়তো অতটা বুঝতে পারছে না। এবং এখানে কিন্তু এর আগেও যে সমস্ত আমলারা নানান ধরনের কথা বলে কান ভারী করে সরকারকে অপ্রিয় করার জন্য যে কর্মকাণ্ড করে, তাই কিন্তু হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল আমদানিতে জোর দিচ্ছে সরকার। এতে মজুতদাররাও বাজারে ছেড়ে দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে তিনি এসব কথা জানান। পরে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে চালের কোনো ঘাটতি নেই, তবে সাময়িক একটা সংকট তৈরি হয়েছে। সংকট কাটাতে ও রমজানে সরবরাহ বাড়াতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। বাড়ছে সঞ্চয়পত্রের মুনাফার হার। সঞ্চয়পত্রের ধরন ভেদে এ হার 12.25% থেকে 12.55% পর্যন্ত হতে পারে। বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে বুধবার অনুরোধ করেছে অর্থ বিভাগ। আইআরডিকে পাঠানো চিঠিতে বলা হয়, মুনাফার হার নির্ধারণ হবে 5 বছর মেয়াদি ও 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী। তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এই 2 ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ 6টি নিলামকে বিবেচনায় রাখতে হবে। 6 মাসের বন্ডের সুদের গড় হার বেরো করে দিয়েছে অর্থ বিভাগ। এ হার 12.25 থেকে 12.37% পর্যন্ত। নতুন এ হার 1 জানুয়ারি থেকে জুন মাসের জন্য। 6 মাস পর নতুন হার নির্ধারণ করা হবে, যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। নতুন হার প্রযোজ্য হবে নতুন বিনিয়োগকারীদের জন্য। এতে 1 জানুয়ারির আগে বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রের মুনাফা আগের হারেই পাবেন। অর্থনীতিবিদরা জানান, সঞ্চয়পত্রের সুদ বাড়ায় ব্যাংক আমানতকারীদের অর্থ রাখার প্রবণতা কমবে। মানে যেখানে আপনার রিস্ক বেশি সেখানে রিটার্নটা বেশি হতে হয়, যেখানে রিস্ক কম সেখানে রিটার্ন কম হয়। আসলে তো সঞ্চয়পত্র রিটার্ন হওয়া উচিত সবচেয়ে কম, তাই না? সঞ্চয়পত্র এইখানে সঞ্চয়পত্রের মুনাফার হার বা রিটার্ন বাড়াচ্ছে। এটা বাড়ালে তো ডেফিনেটলি অনেকে ফিক্সড ডিপোজিট রাখতে যাবে না, ব্যাংকে টাকা রাখতে যাবে না, সঞ্চয়পত্র রাখবে, কারণ সঞ্চয়পত্র কোনো রিস্ক নাই, আবার মুনাফার হারটাও বেশি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।